ওকে, নোটেশনটা অন করে দিই। ওকে। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে বাংলা ব্যাকরণ পড়ানোর কথা। বাংলা ব্যাকরণ আমরা ওই দিন বেশ অনেকগুলো চ্যাপ্টার কভার করছি। তো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলছে যে ভাই, আহ, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণটা একটু লোড হয়ে যাচ্ছে। তো ওই লোডটা কাটানোর জন্য এবং আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা একটু ইয়েটা রুটিনটা একটু সোয়াপ করতে চাই। রিমনের ক্লাস কালকে যেটা নেওয়ার কথা ছিল ওই ক্লাসটা আমি নিব। আমার পরে যে ক্লাসটা আমি এটা অ্যানাউন্স করে দেবো ক্লাসের শেষে। তো সেই ক্লাসটা আমি নিব, তার মানে বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্যের ব্যাক টু ব্যাক ক্লাস যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন, এই জন্য আজকের বাংলা ব্যাকরণ ক্লাসটাতে আমি একটু কন্টেন্ট তুলনামূলক একটা চ্যাপ্টার কম রাখার চেষ্টা করছি। যেমন সমাজটা আমি আজকে নিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম আগামীকালকে আমি অনেক বেশি পড়া পড়াবো। তো ওইটা আপনার ম্যাচ আপ করতে একটু টাফ হবে, এবং এটার পাশাপাশি ম্যাথে যেহেতু আমরা একটা ক্লাস একটু পিছায় আছি, এজন্য কালকে কালকে যেহেতু রিমনের ক্লাসটা আমি নিব, আমার প্ল্যান হচ্ছে আমি কালকে দুইবারে ক্লাস নিব। একটা একটা ধাপ হচ্ছে আমি হয়তো বিকালের যে টাইমটা আছে সেই টাইমে ম্যাথের জন্য একটু স্পেশালি টাইম নিয়ে ক্লাসটা করাবো, আর রাতের বেলা বাংলা সাহিত্যের জিনিসগুলো দেখায় দিব। এটা হচ্ছে মোটামুটি আমার প্ল্যান। দ্যাটস ওয়াই আমি আজকের বাংলা গ্রামারটা একটু এক চ্যাপ্টার কম আনছি, নাহলে সমাজটা আমি এখানে ইনক্লুড করতাম। তো যাই হোক, এটা হচ্ছে উম, গিয়ে আমাদের ভাই পড়ালেখা। হ্যাঁ। ভাই ব্যাক টু ব্যাক ক্লাসের কারণে মানে ফুল কোর্সটাই ওভারলোড হয়ে যাইতেছে মনে হইতেছে। এখন কিছু তো করার নাই ভাই, আপনার মানে পিএসসি, এটা ভাই আমরাও পিএসসির দোষ। বুঝতেছি। হ্যাঁ, এটা পিএসসির দোষ। বরং মানে এটা ক্লাসটা নেওয়ার কারণে আপনি হচ্ছেন মানে একটা ট্র্যাকে আছেন লিস্ট। যেমন আপনি ক্লাসে থাকলে কিছু পড়া আপনার সাবকনশিয়াস মাইন্ডে অলরেডি ঢুকে যাচ্ছে। তো এটা আসলে দরকার। হ্যাঁ, আমি বুঝি যে আসলে মানে এই জিনিসগুলা ক্যাচ আপ করা খুব টাফ, খুবই টাফ। আমি যখন ছিলাম তখনও আমি দেখছিলাম, আমি এমনিতে গতানুগতিক ক্লাস করি নাই, আমি একা একাই প্রিপারেশন নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি জিনিসটা ফিল করতে পারি, আসলে এটা খুবই টাফ। কিন্তু কিছু করার নাই। আমি আগেও বলছি, এখনো বলতেছি যে 8 থেকে 10 ঘন্টা আপনার একটু টেবিলে বসে পড়ে থাকতে হবে, মানে একদম রিল্যাক্সে। আর কোনো দুনিয়ার টেনশন নাই, একদম 8-10 ঘন্টা, পারলে 12 ঘন্টা যদি পারেন আপনার ওই কাজটা করতে হবে। এবং কিভাবে করবেন ডিটেলস আমি দিয়ে দিছি। ওই কাজটা করা ছাড়া আসলে কোনো উপায় নাই। এবং আমি মনে করি দিস ইজ ভেরি মাচ পসিবল, কারণ আমি মনে করি, ধরেন আমি একটা জিনিস পড়ায় দিচ্ছি বা রিমন একটা জিনিস পড়ায় দিচ্ছে, বিশেষ করে জিকেটাতে দেখা যায় একটা ফার্স্ট ফোর্সের দরকার হয়, যে একটু ঠেলা ঢাকায়া যেন আগায় দেওয়া যায়। তো ওই কাজটা রিমন করতেছে। তো আপনি ক্লাসে থেকে অনেক কিছু আপনার অলরেডি সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে। এখন আপনার কাজ হচ্ছে যে বেসিকলি বইটা খুইলা বা ডাইজেস্টটা খুইলা আপনি হচ্ছেন ওই জিনিসগুলা কভার আপ করে ফেলেন। কিভাবে করবেন? ওই যে ক্লাসে যেমন 2 ঘন্টায় স্পিডে যে পড়াটা কভার করা হয়েছে আপনি সেটা 4 ঘন্টায় করবেন। তাহলে জিকে দুইটা বা একটা চ্যাপ্টার যাই থাকুক না কেন আমার পড়ার মধ্যে, তো সেটা মাত্র 4 ঘন্টায় আসলে কভার আপ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ম্যাথে যদি দুর্বলতা থাকে আপনাদের কারো, এটা একটু টাফ হবে আপনার জন্য। যেমন ম্যাথ হচ্ছে আমরা একদম ডিটেলসে সব ম্যাথ ধরে ধরে করায় দেওয়া পসিবল না, এটাও আপনি বুঝেন। আবার এত অল্প সময় আপনি যদি ম্যাথে দুর্বল হন, ম্যাথে খুবই পাকাপোক্ত খেলোয়াড় হয়ে যাবেন যে আপনার 20টা এমসিকিউর ভিতরে 20টাই আপনি পারে ফেলবেন, ওইটা আপনি ইয়ে করেন না, মানে ড্রিমেও রাখেন না। তবে 20টার মধ্যে যেন 10টা পারেন, ওই জিনিসটা এনশিওর করার জন্য একটু হার্ড ওয়ার্ক করেন। যে ম্যাথে ভালো পারে সে যদি 8 ঘন্টা পড়ে, আপনি ওই জায়গায় 12 ঘন্টা পড়েন, মানে ওই টাইমটা দেন ম্যাথকে। যাই হোক, আমরা কথা না বাড়ায় আজকে ইয়েটা শুরু হুম, করি। আমি তাড়াতাড়ি যে ছেড়ে দিব ডিটেলসটা আপনাদেরকে। বলছিলেন কাইন্ডলি একটু শেয়ার করবেন। ডিটেলসটা আমার ফেসবুক আইডিতে আছে, আমি ইয়ে করে দিব না, আবার আজকে লিঙ্কটা ক্লাস শেষে শেয়ার করে দিব না। আচ্ছা। তো প্রথম যে টপিকটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সন্ধি। সন্ধি এটা আসছে সমযোগ ধি থেকে। এটার উদ্ভব সংস্কৃত ভাষা থেকে, নাম শুনলেই আসলে বোঝা যাচ্ছে, যেটার অর্থ হচ্ছে মিলন। সমাসের অর্থও কিন্তু মিলন। তবে দুইটার মধ্যে একটা ফারাক আছে। তো সেই ফারাকটা কোন জায়গায় জানেন? সন্ধিতে আপনার মিলনটা হয় ধ্বনিতে, ধ্বনি এবং ধ্বনির মিলন। ঠিক আছে? আর সমাসে হয় পদের মিলন। তো দুইটা কিন্তু ফারাক। আবার অনেকে পদ এবং শব্দ কিন্তু সেম ভাবে, পদ এবং শব্দ আসলে মানে সেম জিনিস না, কিছুটা ফারাক আছে। যে শব্দ যখন বাক্যে ইউজড হচ্ছে তখন কিন্তু ওইটাকে আমরা পদ বলতেছি। তো আহ সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম।
স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদনের উদ্দেশ্যে আসলে এই সন্ধিটা ইউজ করা হয়। যেমন আমি নিন্দাযোগ উক এভাবে না বললা নিন্দুক বলতেছি, এটা আমার জন্য ইজিয়ার। আচ্ছা। আর এটা ধ্বনি পরিবর্তনের কাজ করে, আমরা ধ্বনি পরিবর্তন গত ক্লাসে দেখছি। তবে ধ্বনি মাধুর্য যদি রক্ষিত না হয় সেক্ষেত্রে সন্ধি আসলে করা যায় না, যেমন কচু যোগ আদা যোগ আলু কচ্চার দালু এইরকম জিনিস আসলে হয় না। এমনিতে অনেকে বলে যে বর্ণের মিলন, আসলে সন্ধিতে ধ্বনির মিলন, এটা আপনারা বর্ণের মিলন বলবেন না। তো সন্ধির মিলন বা পরিবর্তন অনেক রকমের হইতে পারে। সেটা হচ্ছে আপনার ধ্বনির মিলন বা রূপান্তরের মাধ্যমে হইতে পারে। যেমন রস্বই রস্বই মিলে দীর্ঘই হয়ে যাচ্ছে, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। আবার ধ্বনি মাঝে মাঝে লোপ পায়, যেমন হিমযোগ আলয় হিমালয়। আপনি এই জায়গায় কিন্তু এই যে হিমের পরে কিন্তু অধ্বনি আছে, এই ধ্বনিটাকে অধ্বনিটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে, জাস্ট আ ধ্বনির আওয়াজটা আপনি কিন্তু পাচ্ছেন। এরপর ধ্বনির বিকৃতি বা পরিবর্তন হয়, সেই বিকৃতিটা হতে পারে পূর্ব ধ্বনির বিকৃতি। যেমন চিত যোগ ময় বলতেছি অথচ বলছি চিন্ময়, তাহলে ওই চিতটা কিন্তু বিকৃত হয়ে গেল, খণ্ডতটা। আবার পরধ্বনির বিকৃতি হইতে পারে, যেমন রাজ যোগ নিয়ে আমরা যখন বলতেছি ও বলতেছি রাগ্নি রাগ্গি, তো এখানে আপনার কিন্তু নটা পরিবর্তিত হয়ে ইও হয়ে গেছে। এটাতে কিন্তু নিও বললেন না, হ্যাঁ? আপনার কি এটা কি ইয়, ইয়, উচ্চারণটা ইয়, উও আর ইয়, ঠিক আছে? উম্ম কোয়েন না, নিয় কোয়েন না। ছোটকালে আমরা পড়ছি না উম্ম নিয়, ওটা বলা যাবে না কিন্তু। আচ্ছা। আর উভয় ধ্বনিও বিকৃতি হইতে পারে, যেমন উৎ যোগ হত উদ্ধত, এখানে দেখতে পাচ্ছি আসলে দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনার কিন্তু এই সন্ধির ব্যাপারটা, সন্ধিকে দুই ক্যাটাগরির মধ্যে যদি রাখি, সংস্কৃত সন্ধি আর খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি আবার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুই ভাগে ভাগ করা যায়। আর সংস্কৃত সন্ধিতে আমরা বিসর্গ সন্ধিটা দেখতে পাচ্ছি। তো কোনো কোনো বৈয়াকরণিকের মতে হচ্ছে বিসর্গ সন্ধিটা কিন্তু ব্যঞ্জন সন্ধির মধ্যে ইনক্লুডেড। কেন ইনক্লুডেড আমরা সেটা আলোচনায় যাব। এর আগে আমরা একটু বলে নেই বাংলা শব্দের যে সন্ধি, স্বরসন্ধি, সেটা নিয়ে এখানে আলোচনা আছে। এখন কথা হচ্ছে যে অনেক রুলস, ঠিক আছে, অনেক রুলস, এখন এই রুলস গুলা মনে থাকে না, বা এই রুলস গুলো আসলে মনে রাখার জিনিসও না, বা পরীক্ষায় ওইভাবে আসেও না। এজন্য সন্ধিটা আমরা কিভাবে পড়বো আমি আপনাকে শিখাই দিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু আপনাকে দাগায় দিছি, এই জিনিসগুলো আপনি একটু পড়ে ফেলবেন। যেমন আপনি পড়বেন রূপা যোগ আলী রূপালী, মিথ্যা যোগ উক মিথ্যুক, আশি যোগ এর আশির, এই জিনিসগুলো আপনি পড়ে ফেলবেন। তারপর আপনি হচ্ছেন গিয়ে এই যে আরো কিছু উদাহরণ পড়েন আপনি, এখানে ছেলে যোগ আমি ছেলেমি, মেয়ে যোগ আলী মেয়েলি, খাসি যোগ ইয়া খাসিয়া, মিতা যোগ আলী মিতালি, গোরা যোগ আমি গোরামি। এই জিনিসগুলো আপনি একটু পড়ে ফেলেন এইভাবে। তাহলে আপনার কি হবে, আপনার এত রুলস টুলস এসব আপনার মানে আহ, কখনো আসেও না, এই জিনিসগুলো ওইভাবে পড়ার জিনিসও না। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই সন্ধিগুলা, কয়েকটা সন্ধি এক্সাম্পল আপনি হচ্ছেন গিয়ে পড়ে ফেলবেন। এবং আপনি একটু মাথায় রেখে দিবেন যে এগুলা কিন্তু বাংলা স্বরসন্ধির উদাহরণ, এগুলো কিন্তু সংস্কৃত না। এবং এটা গোটা কত জিনিসপত্র, হ্যাঁ দেখেন শেষ হয়ে গেছে, যে ঢাকা যোগেশ্বরী শেষ হয়ে গেছে। এই কয়েকটা জিনিসই আছে, আপনি একটু কষ্ট করে মনে রেখে দেন প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি একটু মনে রেখে দেন কষ্ট করে, এই কয়েকটা জিনিস হচ্ছে বাংলা স্বরসন্ধির উদাহরণ। কোশ্চেনটা এরকম আসতে পারে যে কোন নিচের কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ, সেখানে তৎসম স্বরসন্ধির অনেক কিছু ঢুকায় ফেলবে। তো ওই জায়গাটা আপনার যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা। এরপর তৎসম স্বরসন্ধি, এটা খুবই সহজ এবং এটা আপনি ছোটকাল থেকে প্র্যাকটিস করে আসতেছেন। যেমন নরযোগ অধম নরাধম নবযোগ অন্য নবান্ন, এরকম ভাবে আমি যেগুলা দাগাই দিছি আপাতত ওইগুলাই করে ফেলবেন আপনি। এই যে দেখেন অনেক কিছু দাগানো আছে, আমি সবকিছু গো থ্রো করতেছি না এখানে, বিশেষ করে যেগুলো একটু ব্যতিক্রম টাইপের সেগুলাতে আপনারা, ব্যতিক্রম বলতে রুলস ব্যতিক্রম না, মানে যেগুলো একটু কঠিন টাইপের সেগুলো আমি একটু বেশি দাগ দেওয়ার চেষ্টা করছি, যেন কোশ্চেন আসলে আপনি পারেন। এই যে হিত যোগ উপদেশ হিতোপদেশ হয়ে গেছে, শারদ যোগ উৎসব শারদোৎসব হয়ে গেছে, এরকম আর কি জিনিসগুলো। বা কথা যোগ উপকথন কথোপকথন হয়ে গেছে, দেখছেন? আ আর উ মিলে ও হয়ে গেছে। তো এই ধরনের বিশেষ করে যে আহ, আপনার দীর্ঘ উ যেটা আছে সেই রিলেটেড সন্ধিগুলো আমাদের বেশি ভুল হয়, যেমন নবযোগ উরা নবরা। এখন আপনি এইভাবে উচ্চারণ করবেন বা আমি এইভাবে মনে রাখতাম, এখন রসও না দীর্ঘ, এটা আর মনে থাকবে না বা প্যাচ লাগবে বা কনফিউশনে পড়বেন। এর জন্য আমি পড়ার সময় এইভাবে পড়তাম, আপনিও এইভাবে পড়বেন, তাহলে মনে থাকবে। নবযোগ উরা, আপনি একটু ওই যে আরবি আইনের উচ্চারণ যেমন একটু ইয়ে দিয়ে পড়েন, ওইরকম ফলকের ভিতর থেকে নিয়ে এসে তারপর পড়বেন।
এটাতে হয় কি আপনার ওই জিনিসটা মাথায় আসলে ইয়ে করবে, বা আপনি একটু টাইনা ধরে পড়তে পারেন, যেমন নবযুগ উরা নবরা এভাবে পড়তে পারেন। আমি জাস্ট আপনাকে ট্রিক্স শিখাই দিচ্ছি যেন আপনার কনফিউশনে না পড়তে হয়, এই জিনিসগুলো আসলে কেউ ওইভাবে বলবে না। এরপর দেবযোগ ঋষি দেবশ্রী, সপ্তযোগ ঋষি সপ্তশ্রী, এই যে এই আনকমন জিনিসগুলা, এগুলো সবগুলা দাগানো আছে। শীত যোগ ঋত শীতার্থ, আপনারা এগুলো একটু ভালো মতন দাগানো আছে, একদম ইন্ডিভিজুয়াল আমি এক্সাম্পল সহ দাগায় দিছি কোনটা কোনটা আপনার দেখা দরকার, ভালো মতন বিশেষ বিশেষ করে রিভিউ করা দরকার, সেই জিনিসগুলো আমি আপনাকে একটু দাগায় দিছি। আপনি এগুলা প্লিজ আপনি এগুলা শেষ করেন। এই যে উপরি যোগ উপরি উপর জুপুরি, ঠিক আছে? তো এগুলো আমি আপনাকে দিলাম, এগুলো আমি আপনাকে পড়া দিয়ে দিলাম, এগুলো আপনি শেষ করবেন। এগুলো আপনি শেষ করবেন, মজা নিয়ে শেষ করবেন। আপনি সেই 9-10 থেকে কিংবা আরো ছোট কাল থেকে কিন্তু এই জিনিসগুলো দেখে আসছেন। এরপর আপনি যেটা খুব ভালোভাবে দেখবেন সেটা হচ্ছে যে কতগুলা নিপাতনে সিদ্ধ আসলে সন্ধি আছে। এখন এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি গুলাও যেমন ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখাটাও ইম্পর্টেন্ট। আপনাকে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির নিয়ম অনুযায়ী এই সন্ধিটা হয়েছে। এটা খুবই টাফ একটা কোশ্চেন, আমার কাছে এটা খুব মানে মাথায় খুব চাপ লাগতো। এজন্য আমি কি করতাম, আমি একটা ছোট্ট একটা আমি একটা ছন্দ নিয়ে নিছি। ছন্দটা হচ্ছে: স্বৈর রাজা তার মন্ত্রী গবেন্দ্র ও শুদ্ধোধনকে নিয়ে মার্তণ্ড দেখতে গবাক্ষে গেলেন। আমার বাংলা লেখা খুবই বিশ্রী, আপনার হয়তো বুঝতে একটু টাফ হচ্ছে, কিন্তু এই জায়গা দেখলে আপনার মানে বুঝতে পারবেন। এই যে স্বৈরও আছে, যে এখানে স্বৈর আছে, আমি নিচে আন্ডারলাইনও করে দিছি, গবেন্দ্রও আছে, শুদ্ধোধনও আছে, মার্তণ্ড। মার্তণ্ড মানে কি, কেউ একজন বলেন তো মার্তণ্ড শব্দের অর্থ কি? আপনাদেরকে এই পড়াটা হয়তো এখনো দেই নাই। মার্তণ্ড শব্দের অর্থ কি? সূর্য। সূর্য, ভেরি গুড, সূর্য। তো মার্তণ্ড দেখবে। আর এখানে হচ্ছে গবাক্ষে গেলেন, গৌজ কক্ষ গবাক্ষ। তো এখানে মোটামুটি সব আসলে এখানে একটা কাভার করা হয় নাই, তবে মোটামুটি অনেকগুলা কাভার আপ হয়ে গেছে। তো এরকম ভাবে আসলে আমাদের পড়াশোনাটা করতে হয় বা করা উচিত। এরপর বাংলা ব্যঞ্জন সন্ধির কথা যদি বলি, বাংলা ব্যঞ্জন সন্ধি আসলে হাতে গোনা কয়টাই আছে। আপনারা একটু প্লিজ মাথায় রেখে দেন যে এগুলা বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়মে আসছে। আপনি জাস্ট এক্সাম্পল গুলা বারবার গো থ্রু করেন। দেখেন বাংলা স্বরসন্ধির ভিতরে আমি হয়তো 10টাও দাগাই নাই, ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধি মিলে হয়তো 15টাও দাগাই নাই। এই জিনিসগুলো আপনি একটু প্লিজ মাথায় রেখে দেন, কারণ আপনাকে কিন্তু ওই জায়গায় কিন্তু একটা ডিফারেন্সিয়েট আপনার করতে হবে যে নিচের কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ফর এক্সাম্পল এটা আসলো, বা বাংলা ব্যঞ্জন সন্ধি থেকে পাওয়া শব্দ। তো ওইখানে আপনার এমন শব্দগুলো ঢুকাইছে যেগুলা তৎসমতেও আছে, তো আপনি তো কনফিউজড হয়ে যাবেন। এই জন্য আপনি আমার দাগানোগুলা যদি আপনি একটু দেখেন, সেক্ষেত্রে আপনার মাথায় থাইকা যাবে এবং আপনি এটা পারবেন। তৎসম ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়: ব্যঞ্জন প্লাস স্বর, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এই তিন সুরতে আসলে আপনি দেখতে পাবেন। এখানে আমরা অনেক এক্সাম্পল আসলে দেখতে পাচ্ছি, যেমন নিচ যোগ অন্ত, নিজন্ত, চলৎ যোগ চিত্র, চলচ্চিত্র, হ্যাঁ, এরকম অনেকগুলা আপনি এই জায়গায় দেখতে পাবেন। তো দাগানোগুলা আগের মতোই কথা, আপনি একটু পড়ে ফেলেন প্লিজ। আপনি একটু মন দিয়ে আপনি একটু ভালোভাবে পড়ে ফেলেন। এগুলো আমি সব গো থ্রু করতে চাচ্ছি না। বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি আছে এখানে বইয়ের মধ্যে, এই ছন্দটা দিয়ে দিছে। তবে আহ, আপনার যে ব্যঞ্জন ধ্বনির যে নিপাতনে সিদ্ধ সন্ধি, সেইগুলা এই যে এখানে আমি গোল দাগ দিছি, তবে সেগুলা মনে রাখার জন্য আপনারা আরেকটা ছন্দ মনে রাখবেন। ইস, কাইটা গেছে দেখি স্ক্যান করতে গিয়া। আপনারা একটু খাতায় লেখা রাখেন: পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে ষোড়শ ও একাদশ, আহ একাদশ তস্করকে, আপনারা একটু লেখেন ষোড়শ ও একাদশ তস্করকে। লেখেন ষোড়শ ও, এই যে এখানে যেটা ছিল একাদশ তস্করকে পরস্পর দেখে। আর বৃহস্পতিবার গোষ্পদ ও বনস্পতি ধ্বংস হয়। তো এই জিনিসগুলা, এই ওয়ার্ড গুলা কিন্তু এটার ভিতরে আছে। তো আপনার এগুলা পারতে হবে বা পড়তে হবে। এখন কথা হচ্ছে যে আহ এখানে আমাদের একটা ওয়ার্ড ছিল তস্কর। তস্কর শব্দের অর্থ কি, কে বলতে পারবেন? ডাকাত। চোর, চোর ডাকাত বলা যায়, হ্যাঁ, মানে অসাধু এক লোক আর কি। তো গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির উদাহরণ আছে, আপনারা এগুলা সবগুলা দেখবেন। এবং অবশ্যই অবশ্যই কি করবেন, বিগত পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই ভালো মতন রিভিউ করবেন।
এরপর আসেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এখানে কিছু কথা অবশ্যই বলতে হবে, কারণ আমরা প্রথমেই বলে নিছি যে বিসর্গ সন্ধিটাকে আমরা ব্যঞ্জন সন্ধির ভিতরে ঢুকাই দিতে পারি চাইলে। কেন? সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র এবং স, এই র এবং স কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অঘোষ ঊষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। এই বিসর্গের সাথে হয়ের যে সম্পর্ক সেটা নিয়ে আমরা ব্যাকরণের প্রথম ক্লাসে আলোচনা করছি। তো এই র স বিসর্গ ব্যঞ্জন ধ্বনি মালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ হচ্ছে র ও স এর সংক্ষিপ্ত রূপ। আপনি দেখেন এই যে অন্তর থেকে আসলে এই অন্তটা হয়, এই অন্তর, এই রটা পরিবর্তে কিন্তু এই বিসর্গটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক একই ভাবে নমস, ওই যে নমস্কার আছে না, ওই নমস, ওইখান থেকে আসলে ওই যে নম, এটা হয়। তো বিসর্গ সন্ধি দুই ভাবে আমরা পাইতে পারি, দুই সূরতে, একটা হচ্ছে বিসর্গ ও স্বরের সাথে এবং বিসর্গের সাথে ব্যঞ্জন। তো আপনারা ওই আগের মতোই যে যেগুলা দাগানো আছে সেগুলা খুব ভালো মতন শেষ করে ফেলবেন, অবশ্যই অবশ্যই। এখানে আমি কোনো ইয়ে দেই নাই, এখানে বিশেষগুলোর জন্য কোনো ইয়ে দেই নাই, মাত্র 4-5টা আছে। এগুলাতে আসলে আর মানে দরকার নাই, এগুলো এমনিই মনে থাকে। বাচস্পতি, ভাস্কর, আস্পদ, অহর্নিশ, অহরহ। আর এই মনীষা নিয়ে একটু ঝামেলা আছে, তবে মনীষা আমি যেটা আন্ডারলাইন করছি সেটাই অধিক কারেক্ট আমার কাছে মনে হয়েছে। আপনি এই যে মনীষা, মনস যোগ ঈশা, এটাই আপনি পিক করবেন। আর এই যে বিসর্গ সন্ধির আরো বেশ কিছু উদাহরণ আছে, এবং অবশ্যই অবশ্যই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো আছে সেগুলোও অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা এগুলা বারবার রিভিউ করবেন। এরপর চলে আসেন লিঙ্গ। এখানে আমরা জানি যে বাংলা ভাষায় প্রধানত বিশেষ্য পদেরই লিঙ্গের পার্থক্য হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো প্রাণীবাচক জিনিসগুলার স্ত্রী পুরুষের যে ভেদাভেদ সেটা করা হয়। কিন্তু আমি যদি অ্যারাবিকের কথা বলি, অ্যারাবিকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের এই আহ আপনার স্ত্রীবাচক পুরুষবাচক ব্যাপার স্যাপার গুলো আছে। সংস্কৃতে এমনিতে ধরেন সুন্দর বালক সুন্দরী বালিকা এইভাবে বলা হয়, কিন্তু বাংলায় কিন্তু বাংলায় আপনার যখন শুদ্ধ বাংলায় কিছু একটা লিখতে যাব, গত ক্লাসে আমরা বাক্য শুদ্ধি ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছি। তো সেটার আলোকে যদি আমরা বলি সুন্দর বালক এবং সুন্দর বালিকা, সুন্দরী বালিকা আমরা বলবো না, সুন্দরী বালিকা হবে ভুল। আমরা বলবো সুন্দর বালক সুন্দরী বালিকা। আমরা বলবো মেয়েটি পাগল হয়ে গেছে, মেয়েটি পাগলি হয়ে গেছে, এই কথা কিন্তু আমরা বলবো না। এই কাজী নজরুলের একটা লাইন আছে, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। এটা কারে নিয়ে লেখছে বলেন তো? কারে নিয়ে লেখছে? ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। আতাতুর্ক, আঠারো, কামাল পাশা। কামাল পাশা। তো এই আহ, ওইখানে আহ, নজরুল আসলে সাহিত্যের ভাষায় কোনো ভুল ধরতে নাই, ওইটা একটা কনসেপ্ট। আবার উনি ওই সংস্কৃতটাকে ফলো করে ওই টাইমের যে ব্যাকরণ ওই অনুযায়ী হয়তো লিখছে। ওইকে হচ্ছে পাগলি মায়ের দামাল ছেলে। তো যাই হোক, আমরা ওইভাবে বলবো না, আমরা যখন শুদ্ধ বাংলায় বলতেছি তখন আমরা বলবো মেয়েটি পাগল হয়ে গেছে, ওই খেপেছে পাগল মায়ের দামাল ছেলে। আসলে ওইখানের একটা হাকিকত আছে, ওইখানে সাহিত্যের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমি যদি বলি যে ওই খেপেছে পাগল মায়ের দামাল ছেলে, তখন আসলে জিনিসটা বোঝায় যে একটা মহিলা যে কিনা পাগল। কিন্তু পাগলি এই কথাটা ইউজ করার মাধ্যমে উনি এখানে একটু বিশেষত্ব আনয়ন করছে। ওইখানে হচ্ছে কি ওই মায়ের ব্যাপারটা মানে, পাগল তো নেগেটিভ একটা জিনিস, ওইটা হচ্ছে কি একটা তারুণ্যের একটা উচ্ছ্বাস বা ওরকম কিছু একটার দিকে ফোকাস করতে চাইছে। আসলে এমনিতে মানে পার্সোনালি আমি কামাল বাসার যে ফিলোসফি ওইটার ঘোর বিরোধী। যাই হোক, ওইসব আলোচনা পরে হবে। লিঙ্গ হচ্ছে 4 প্রকার, তার মধ্যে উভয় লিঙ্গটা আপনারা একটু খেয়ালে রাখবেন, কেননা পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গ সব বুঝাই যায়। উভয় লিঙ্গ হচ্ছে সাথী, শিশু, সন্তান, মন্ত্রী, এই টাইপের জিনিসগুলা। আমরা উভয় লিঙ্গের বা এই ধরনের লিঙ্গের ব্যাপার স্যাপার নিয়ে আরেকটু আলোচনা করবো। আমরা কিন্তু জেন্ডার পড়ছি ইংলিশে, ইংলিশ গ্রামারে জেন্ডার পড়ছি, সেখানেও আমরা অনেকটুকু আলোচনা করছিলাম। আমরা এখানে আসলে এই সহজ সহজ জিনিসগুলা নিশ্চয়ই রিভিউ করবো না, আপনারও অত টাইম নাই যে এইসব আপনার পড়তে যাবেন। আপনি দু একটা আমার যে দাগানো আছে ওই জিনিসগুলো আপনি পড়বেন, যেমন মনে করেন বামন বামুনি, ঠাকুর ঠাকুরানী। হ্যাঁ, এখানে অনেকে ঠাকুর ঋণী হবে না কি হবে ওই রিলেটেড একটা কনফিউশনে পড়ে, এই জন্য এটা রাখা হয়েছে।
তারপর আপনার অভাগা, অভাগা হচ্ছে অভাগী বা অভাগিনী, ঠিক আছে। তারপর এরে বাছুর, বকনা বাছুর, কবি, মহিলা কবি। তবে বর্তমানে আসলে যে মডার্ন বাংলাতে এইরকম আসলে ইউজ হয় না, যেমন ডাক্তার, মহিলা ডাক্তার এরকম ভাবে আসলে খুব একটা বলে না, ডাক্তারই বলে। পুলিশ, মহিলা পুলিশ। আচ্ছা, এটা ছাড়া আম, এখানে আরো আছে, আপনারা দেখে নিবেন। আমরা এখানে একটু ব্যতিক্রম টাইপের রুলস গুলাতে যাইতে চাই। অনেক সময় ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগ করে আপনার কিন্তু লিঙ্গের পরিবর্তন করা হয়। যেমন বললাম নাটক, নাটিকা, এখানে আসলে নাটককে পুংলিঙ্গ এবং নাটিকাকে স্ত্রীলিঙ্গ বলা হইলেও এখানে নাটিকা হচ্ছে ছোট নাটককে বোঝানো হয়। তো এই ধরনের ইকা প্রত্যয় গুলা স্ত্রীলিঙ্গ করার জন্য আপনার ক্ষুদ্রার্থে কিন্তু ইউজ হয়েছে, যেমন পুস্তক, পুস্তিকা ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু কনফিউজিং লিঙ্গের পরিবর্তন আছে, যেমন অভাগা, অভাগী বা অভাগিনী, সুকেশ, সুকেশা বা সুকেশী, আপনার গোপ, গোপী, গোপিনী। এবং শ্বশুরটা দেখেন, শ্বশুরের বানানটা কিন্তু ইম্পর্ট্যান্ট। শ্বশুরের বানান আমি কেমনে পড়তাম জানেন? মনে রাখার জন্য আমি এভাবে পড়তাম, সবসুর। সবসুর মানে ওই যে নিচের বটা যেন মাথায় থাকে, এই জন্য আমি ওইভাবে পড়তাম সবসুর। তারপর আমি এই যে শাশুড়ি তো আমরা পারি, কিন্তু শাশুড়ির যে আরো একটা মিনিং আছে সেটা আমরা কি করব, সেটা এভাবে আপনি মনে রাখবেন, সবশ্রু। সবশ্রু, ঠিক আছে, সবশ্রু। এখন সবশ্রু এভাবে আমি মনে রাখতেছি কেন? কারণ বানানের ভিতরে আপনার টুইস্ট দিবে, বানানের ভিতরে এই কাছাকাছি অন্য আরো বানান দিবে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। ওই কনফিউশন এড়ানোর জন্য আপনি উচ্চারণ করে করে এভাবে পড়েন সবশ্রু। আরো একটা কারণ আছে, শ্বশ্রু মানে কিন্তু দাড়ি, ওই শ্বশ্রু বানানে কিন্তু ম আছে এখানে, তালব্য বসন নিচে কি আছে আপনার ব না, ওইখানে তালব্য বসন নিচে ম আছে, ওইটার মানে হচ্ছে দাড়ি, ঠিক আছে, দাড়ি। তো দুইটা কারণে আমি এটা সবশ্রু এরকম ভাবে পড়তাম, তারপরে এইভাবে পড়তাম সবসুর। ব্যাপারটা খুব হাস্যকর, কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো আসলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনারা কোনো দিন কনফিউশনে না পড়েন। এখানে আরো বেশ কিছু আছে। কিছু লিঙ্গান্তর হয় অবজ্ঞা প্রকাশে, যেমন ডাক্তার, ডাক্তারনি। ডাক্তারনি মানে আসলে অবজ্ঞা করেই বলে যে ডাক্তারনি, অবজ্ঞা। আপনারা জিনিসটা রিলেট করতে পারবেন যদি সামনাসামনি কখনো দেখেন। যেমন আমাদের বাসায় আমরা আমরা আমি আমাদের এক বাসায় ছিলাম ভাড়া, ওই বাসার বাড়িওয়ালা ছিল ডাক্তার। তো ওই ওনার বউও মাঝে মাঝে প্র্যাকটিস করতো, তো ওনারে অবজ্ঞা কইরা ওই অনেকে ডাক্তার নিয়ে এভাবে ডাকতো আর কি। তো যাই হোক, লিঙ্গান্তর মাঝে মাঝে অর্থের পার্থক্য ঘটায় দেয়, যেমন অরণ্য, অরণ্যানী, সেটা বৃহৎ অর্থে কিন্তু হয়ে গেল। তারপর আপনার বন, বনানী, হিম, হিমানী ইত্যাদি ইত্যাদি। কিছু গুরুত্বপূর্ণ লিঙ্গান্তর সম্বোধনের ক্ষেত্রে, এই জিনিসটা নিয়ে আমরা গতদিন আলোচনা করছি যে কল্যাণী এষু, এই যে আপনার এখানে কিন্তু ওই সপ্ত বিধানের মধ্যে আমরা এটার আলোচনা করছিলাম, মূর্ধন্য স আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইউজ করবেন তখন কল্যাণী আশু দন্ত স আপনি ইউজ করতেছেন, এই জায়গায় কিন্তু আপনার সপ্ত বিধান খাটবে না। অন্যগুলার ক্ষেত্রেও সেই একই কথা। আমি একটা দেখলাম ওই যে কাজী নজরুল রবীন্দ্রনাথকে চিঠি পাঠাইছে। তো চিঠি পাঠাইছে, সেটার ভিতরে এইভাবে লেখা দিচ্ছে যে শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণী এসু, এই টাইপের আর কি জিনিসপত্র লেখা দিচ্ছে। তো এই ওয়ার্ড গুলো আগে ইউজ হইতো, অনেক বেশি পরিমাণে ইউজ হইতো। আচ্ছা, তো এখানে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, কিছু বিদেশি শব্দের ব্যাপার আছে। এই যে সুলতান, সুলতান আমরা কিন্তু ইংলিশের মধ্যেও দেখছিলাম, হ্যাঁ। আচ্ছা, সুলতানের স্ত্রীবাচক শব্দ আবার কি করবেন না, রানী করতে যায়েন না, ঠিক আছে, সুলতানের স্ত্রীবাচক কিন্তু সুলতানাই হবে। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, নিত্য পুরুষবাচক শব্দ। কিছু শব্দ অলওয়েজ পুরুষবাচক, কবিরাজ, যোদ্ধা, ঢাকি, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি যদি বেডি মানুষও হয় তাহলে ওটা কি নিত্য পুরুষবাচক শব্দ, এটা অলওয়েজ। যেমন নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে, যেমন সতীন, শপথনি, সধবা, সৎমা, ডাইনি। এখন কিছু কিছু সমাজ আছে ইন্ডিয়ায়, এসব পাওয়া যায়, ওই যে এক মহিলার পাঁচটা হাজবেন্ড, তো ওইটারে কি বলবে? ঠিক আছে, তো ওইসব আপনার চিন্তা করার দরকার নাই। এই সতীন এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কুলটা, কুল যোগ অটা। আচ্ছা, উভয় লিঙ্গ বাচক শব্দ, এগুলা নিয়ে এগুলো আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের
লিঙ্গ ভিত্তিক আলোচনা। তাহলে এটার যে আরো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আপনারা রিভিউ করবেন। এরপর আসেন পুরুষ। পুরুষ খুবই সহজ একটা বিষয়, 1 2 3 এটা নিয়ে আমরা ইংলিশ গ্রামারের মধ্যেও পড়ছি। আপনাদের এইগুলো আসলে খুবই সহজ একটা জিনিস। উত্তম, আমরা পড়ছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এখন আমরা দেখছি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। নাম পুরুষ হচ্ছে এই যে হি, সি, সে, তিনি, এসব। মধ্যম পুরুষ হচ্ছে তুই, আপনি, তুমি, এগুলা, ইউ। আর উত্তম পুরুষ হচ্ছে ফার্স্ট পার্সন, মি, উই। এরপর আসি দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ হচ্ছে দুইবার উক্ত হয়েছে। তো দুইবার উক্ত হওয়ার বেশ কিছু কারণ থাকে, বা বিভিন্ন রকম দ্বিরুক্তই আমরা দেখতে পাই। শব্দের দ্বিরুক্তি হচ্ছে আমরা যখন শব্দ শব্দ ওয়াইজ দেখতে পাই, যেমন বললাম ভালো ভালো ফল। দেখেন এখানে সেম ওয়ার্ড বারবার ইউজ হয়েছে। আবার এমন হতে পারে সমার্থক শব্দ ইউজ হতে পারে, ধন দৌলত সমার্থক শব্দ, খেলাধুলা, হ্যাঁ সমার্থক শব্দ মোটামুটি ইউজ হচ্ছে। এরপর দ্বিতীয় শব্দটার আংশিক কোনো পরিবর্তন হতে পারে, যেমন মিট মাট, আংশিক পরিবর্তন হয়েছে, ফিট ফাট। তারপর সমার্থক বা বিপরীতার্থক শব্দযোগে হতে পারে, যেমন লেন দেন, দেনা পাওনা বিপরীতার্থক শব্দযোগে কিন্তু হচ্ছে। পদের দ্বিরুক্তি, এটা আমরা যখন সেন্টেন্সের মধ্যে ইউজ করব তখন তো পদের দ্বিরুক্তির ব্যাপার স্যাপার আসবে। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে, এটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ, দুইবার উক্ত হয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাটা কে বলছে যেন? আমি পড়াইছি। এই কথাটা কে বলছে? ভারতচন্দ্র রায়গুণাকর। হ্যাঁ, কিন্তু এই কথাটা কার? ঈশ্বরী পাটুলি। ঈশ্বরী পাটুনি। আচ্ছা। এরপর আধিক্য বুঝাতে আপনার আহ আহ, ধরেন রাশি রাশি ধন, ধামা ধামা ধান। তারপর আমি বললাম যে আজ আমি জর্জর বোধ করছি। জর্জর মানে আমি সামান্য, মানে জর্জর, হালকা জর্জর মনে হচ্ছে। তো এটা সামান্যতা বোঝাচ্ছে। তারপর ধরেন আমি বলতেছি যে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তো এটা দিন দিন মানে কন্টিনিউয়াস একটা প্রসেস, ধারাবাহিকতা বোঝাচ্ছে। তারপর ধীরে ধীরে যায়, ফিরে ফিরে যায়, এখানে ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে। তো গরম গরম জিলাপি, এটা তীব্রতা বোঝাচ্ছে। তো এই যে আপনার এখানে এমসিকিউ গুলো আসবে কি জানেন? এই যে ধরেন নরম নরম হাত, নরম নরমের নিচে আপনার ইয়ে দিয়ে দিছে, আন্ডারলাইন করে দিবে, অথবা বলবে যে কালো কালো চেহারা, এই যে কালো কালোর নিচে আপনার আন্ডারলাইন করে দিবে। তখন বলবে এটা কি অর্থে দ্বিরুক্তি শব্দে ইউজ হয়েছে। এটাই আসে দ্বিরুক্তি শব্দ থেকে, এই ধরনের এমসিকিউ গুলাই আসে। এই জন্য দেখছেন এগুলা খুব ভালো মতন আমি দাগ দিয়ে দিছি। এগুলা খুব ভালো মতন বারবার বারবার পড়ার মাধ্যমে এগুলা আয়ত্তে নিয়ে আসবেন। একটা পৃষ্ঠা আপনার পড়তে 5 মিনিট লাগবে। আহ একবার পড়তে 2 3 মিনিট, আরেকবার পড়তে 2 3 মিনিট, 5 6 মিনিটের মধ্যে এক পৃষ্ঠা শেষ করে ফেলবেন। এই যে দেখছেন অব্যয়ের দ্বিরুক্তি গুলা দেখছেন, ছি ছি, এটা দিয়ে ভাবের গভীরতা বোঝাচ্ছে। এখানে হয়তো কনফিউজ করার জন্য ওই ছি ছি লজ্জা রিলেটেড কোনো একটা কথা রাইখা দিতে পারে অপশনের মধ্যে, যেন আপনি কনফিউজড হন, ওইটা দেন। এটা ভাবের গভীরতা বোঝানোর জন্য এটা এই দ্বিরুক্তিটা ইউজ করা হয়েছে। তারপর বললাম ঝিরঝির বাতাস বইছে, এখানে ধ্বনি ব্যঞ্জনা বোঝাচ্ছে। বারবার সে কামান গর্জে উঠলো, এখানে পৌনঃপুনিকতা বোঝাচ্ছে যে বারবার বারবার কিন্তু এটা গর্জে উঠছে। আচ্ছা, এরকম বেশ অনেকগুলো আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমরা ধনাত্মক দ্বিরুক্তির কথা যে এখানে বললাম, এই যে উপরে এই জায়গায় ধনাত্মক দ্বিরুক্তি কই জানি বললাম? আচ্ছা, এমনিতে বলি। ধনাত্মক দ্বিরুক্তি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলো হচ্ছে ধনাত্মক শব্দ বা ধনাত্মক। আমরা যদি একটার সাথে আরেকটা লাগাই, যেমন ওরা টন টন করছে, গা ছমছম করছে। এখানে দেখেন আপনার দুইটা, মানে আগের অংশ এবং পরের অংশ দুইটাই কিন্তু সেম সেম। তো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে এইসব ধ্বনি কিন্তু সৃষ্টি হয়। এমনিতে টন টন, কুটুস কুটুস, এগুলো কিন্তু কোনো মানে নর্মাল কোনো ওয়ার্ড না। ঢং ঢং, এগুলো কিন্তু নর্মাল কোনো ওয়ার্ড না। যেমন আমি যদি বললাম খক, খক কিন্তু কোনো ওয়ার্ড না, কিন্তু খক খক কাশি, এটা কিন্তু আপনার ওয়ার্ডের মধ্যে দ্বিরুক্তি শব্দ হিসেবে আপনি কিন্তু বাংলায় ইউজ করতে দেখেন। ভেউ ভেউ মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। ভেউ ভেউটা অনেকে কুকুরের ধ্বনির সাথে মিলায় ফেলে ওই মানে ভুল করে ফেলতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধ্বনি যে আছে, এই বিভিন্ন ধ্বনির কথা বলা আছে, এগুলা এক কথায় প্রকাশের সাথেও এই জিনিসগুলা যাবে। আচ্ছা, এরপর আসে অনুকারদিত। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকারদিত বলা হয়। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন আমি বললাম অঙ্ক টঙ্ক, টঙ্ক বলতে কিন্তু কিছু নাই, তবে অঙ্কের সাথে একটা সামঞ্জস্য রাখার জন্য অর্থহীন একটা অংশ, আমরা অর্থহীন একটা শব্দ আমরা এখানে নিয়ে আসছি। আম টাম, আম আছে কিন্তু টাম বলতে তো কিছু নাই। যেমন আমরা বলি না চা টা, তো চা আছে কিছু একটা, কিন্তু তা তো কিছু না। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে অনুকার দিত। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো অনুকার দিতর এক্সাম্পল আছে, আপনারা একটু ভালো মতন দেখে নেবেন। এরপর আসি পুনরাবৃত্ত দিত, পুনরায় আবৃত হলে সেটা হচ্ছে পুনরাবৃত্ত দিত। পুনরাবৃত্ত দিত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত দুই ভাবেই আপনারা দেখতে পাবেন। যেমন ধরেন জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, এই যে বিভক্তি ওয়ালাও আছে, বিভক্তি ছাড়াও আছে। বিভক্তি ছাড়া বলতে শূন্য বিভক্তির কথা আমরা বুঝাচ্ছি, রাইট? তো বিভক্তিহীন পুনরাবৃত্তর কিছু এক্সাম্পল এবং বিভক্তিযুক্ত পুনরাবৃত্তের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এবং আপনারা অবশ্যই বিগত পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো আছে সেগুলা রিভিউ করবেন। এরপর আসেন বচন। বচন হচ্ছে গিয়ে ব্যাকরণের একটা পারিভাষিক শব্দ। এটা হচ্ছে সংখ্যার ধারণা দেয়। বচন আমরা জানি দুই প্রকার, এক বচন আর বহু বচন। আমরা এক বচন গুলা, মানে সরি, এমনিতে সহজ সহজ এক বচন থেকে বহু বচনের যে রূপান্তর সেই জিনিসগুলো আমরা জানি, কিন্তু কিছু কিছু আহ নতুনত্ব আছে। যেমন পুঞ্জ, পুঞ্জ দিয়ে হয় মেঘ পুঞ্জ, মালা দিয়ে হয় পর্বত মালা। দেখছেন বহু বচনের ব্যাপারটা একটু ব্যতিক্রম কিন্তু। তারপর আপনি ধরেন দাম, কুসুম দাম, শৈবাল দাম, দাম দিয়ে আপনার কিন্তু এই ইয়েটা হচ্ছে। আবার দেখেন নিকর, কমল নিকর। তো এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট, এই বক্সটা থেকে একটা এমসিকিউ আসতেই পারে। এই বক্সটা কত ইম্পর্টেন্ট আমি আপনাকে কি করে বুঝাই এই বক্সটা কত বেশি ইম্পর্টেন্ট। আপনার এখানে দেখছেন উচ্চয়, এটা দিয়ে যে আপনার বহু বচনে আপনি ইউজ করবেন পুষ্পোচ্চয় বা শিলোচ্চয়, এই ধরনের আনকমন জিনিসগুলা, এটা কিন্তু আপনার মাথায় আসবে না খুব সহজ। তারপর যে কুল, কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল। ঠিক আছে, আপনারে তো এক্সাম্পল দিলে আপনি অনেকটা বুঝতে পারেন যে আরে বুঝলাম তো, আরে এটা তো বহুবচন হয়েছে। যেমন আপনার একটা ওয়ার্ড যদি আমি দিয়ে দিই, যেমন তরু শ্রেণী, তখন আপনি বুঝবেন আরে তরুর সাথে শ্রেণী লেগে তো বহুবচন হয়েছে। কিন্তু আপনারা ওইভাবে কোশ্চেনটা দিবেন, আপনারা দিবে যে শ্রেণী দিয়ে মানে কোনটা দিয়ে বহুবচন না হয় না। তো কোন কোনটা দিয়ে হয় সেগুলা দিবে, আর আরেকটা এমন জিনিস দিবে যেটা দিয়ে হয় না। তো ওইটা হবে আপনার পিক করতে হবে। তো আবার দেখেন হাতি, হাতির ইয়ে কিন্তু হাতি গুলো না, হাতির পাল না, গরুর পাল হয়। হাতির কি হয়, হস্তি জুথ, জুথ। এই যে আপনার অন্তস্থ জয়ের নিচে দীর্ঘ উকার, হস্তি জুথ। এরপর বিশেষ্য শব্দের এক বচনের ব্যবহারে অনেক সময় বহু বচন বোঝানো হয়। যেমন সিংহ বনে থাকে, এখানে একটা সিংহ বনে থাকে, আবার সিংহের জাতিটাই বনে থাকে। তো বহু বচন এক বচন দুইটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। মানুষ মরণশীল, একটা সিঙ্গেল মানুষও মরণশীল, পুরা 14 গোষ্ঠী জগৎ সংসারের যত মানুষ আছে সবাই মরণশীল। তাহলে সব এক বচন বহু বচন দুইটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। বিশেষ নিয়মে সাধিত বহু বচন আছে এখানে কিছু। আপনারা এই এক্সাম্পল গুলা খুব ভালো মতন দেখবেন, এই এক্সাম্পল গুলা থেকে একটা এমসিকিউ চলে আসতেই পারে। যেমন দেখেন রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, আমরা এগুলা পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা কিন্তু এগুলা প্রপার নাউন, কমন নাউন এসবের মধ্যে পড়াইছিলাম। এই যে আমরা একটা থেকে ধরেন একটা এক্সাম্পল নেই, বললো যে ডালে ডালে কুসুম ভার। এখানে যে ভার আছে, এই ভারটা কোন অর্থ প্রকাশ করছে? কারণ এই ভার কিন্তু বোঝা প্রকাশ করে না, ঠিক আছে। কুসুম মানে আমরা জানি ফুল, তার মানে ডালে ডালে এই ফুলের মানে অনেকগুলা ফুল আছে এরকম একটা বুঝাচ্ছে। তো বোঝাও হবে না, বিষাদও হবে না। আর এটা গুরুত্ব আর সমূহের মধ্যে যদি বলি, এটা যেহেতু বহু বচন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝাই যাচ্ছে, এজন্য সমূহ হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে কি ধরনের কোশ্চেন আসলে আসতে পারে। যেমন পাখি সব করে রব রাতি পোহালো, এখানে পাখির সঙ্গে যুক্ত সব, এই কথাটা দিয়ে আমরা কিন্তু বহু বচন করছি। পাখি সব করে রব রাতি পোহালো। এরপর আসেন সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ বর্তমানে বর্তমান ক্লাসিফিকেশন অনুযায়ী দুই রকম, ক্রমবাচক, পূরণবাচক। পূরণবাচককে আবার তিন ভাগে ভাগ করা যায়, আগে চার প্রকার ছিল আর কি। তো সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, আগে পুরা সংখ্যাবাচক শব্দটারই চার ভাগে ভাগ করতো আর কি। তো ক্রমবাচক সংখ্যার ভিতরে কি আছে, এক দুই তিন চার। পূরণবাচক শব্দের মধ্যে আছে আপনার অনেক টাইপ, আমরা এই যে এখানে তিনটা টাইপের আলোচনা করছি, সাধারণ, তারিখ আর ভগ্নাংশ।
তো সাধারণটার মধ্যে আপনার পড়বে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, যেটাতে কোনো ভেজাল নাই, কোনো প্যারা নাই। তারিখ পূরণবাচক, এটা আপনার একটু জানতে হবে। এখানে দেখেন পহেলা বা পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, এরপর সব লাগায় দিবেন। তবে প্রথম চারটা একটু বেশি কঠিন। পহেলা বা পয়লা, দোসরা, দোসরা আমি এমনি মনে রাখতাম, ওই যে সাকলাইন মোস্তাক করতো না আপনার, দুসরা বল করতো না, তো ওইভাবে আপনি মনে রাখতে পারেন দোসরা। তারপর তেসরা বা তেসরা, আর চৌঠা। তো এগুলা কিন্তু হিন্দি থেকে আসছে। এই যে এই প্রথম চারটা তারিখের প্রথম চারটা কিন্তু হিন্দি থেকে আসছে, এটা একটু মনে রাখেন। তো এরপর আসি ভগ্নাংশ পূরণবাচক। ভগ্নাংশ পূরণবাচকের মধ্যে আছে, আপনি যদি 1/4 হয় সেটাকে বলে সিকি, পোয়া বা চৌথা। যদি 1/3 হয় সেটাকে বলে তেহাই। আমি জানি এগুলো আপনাদের অনেকেরই জানা নাই, ম্যাক্সিমাম মানুষেরই এগুলো জানা নাই। তো এগুলো আপনার একটু ভালো মতন জানতে হবে। যদি হাফ হয় এটা তো আধা। যদি 4/3 হয় সেটা পৌনে, এটা আপনারা অনেকেই জানেন। যদি 1/4 হয় এটা সোয়া এক হয়, তারপর এটা দেড় বলে, এটা আড়াই বলে, এগুলো আপনারা জানেন। তবে এই যে এই প্রথম দুইটা, যেটা 1/4 রে সিকি, পোয়া, চৌথা, এটা অনেকেই জানেন না। 1/3 রে তেহাই বলে, এটাও আপনারা অনেকে জানেন না, এটা একটু ভালো মতন খেয়ালে রাখবেন। ওই যে সপ্তাহ, এই শব্দটাও কিন্তু পরিমাণ বা গণনা বাচকের মধ্যে পড়বে, কারণ সপ্ত যোগ অহ, সপ্ত অহের সমাহার আমরা ওইভাবে বললে এরকম ভাবে বলতে পারি, সমাজ দিয়ে বললে বলতে পারি সপ্ত অহের সমাহার। তো যেহেতু সপ্ত সাতের কথা বলা হয়েছে, এর জন্য এটা কিন্তু পরিমাণ বা গণনা বাচকের ক্যাটাগরিতে পড়ে গেছে। ওই যে তারিখবাচক শব্দের কথা আমি যেটা বললাম, যে প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত। এরপর আসেন আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, যেটা পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক হচ্ছে ওই যে আমরা আর্টিকেল পড়াইছি, আর্টিকেলের যে দা আমরা দেখাইছি, ওই দা এর মতো। তবে বাংলা অনেক শব্দ আছে বাংলা শব্দ ভান্ডারে, এর জন্য আমরা এখানে অনেক কিছু পাই, যেমন টিটা, খানাখানি, কাছাকাছি, এই জিনিসগুলা। এগুলো হচ্ছে এক বচনে, আর বহু বচনে হচ্ছে গুলি, গুলা, গুলান, বা আরো অনেক কিছু আমরা এখানে দেখব। মাঝে মাঝে পদার্থিত নির্দেশক নিরর্থক ভাবেও ব্যবহার হতে পারে, যেমন ন্যাকামিটা এখন রাখো। এই যে পদার্থিত নির্দেশক কিন্তু টা, এটা কিন্তু নিরর্থক ভাবে ইউজ হয়েছে। এরপর আপনার বচন বা সংখ্যাবাচক শব্দের আগে গোটা, এই যেমন গোটা দেশটাই ছারখার হয়ে গেল, এটা নির্দিষ্ট একটা অর্থ বুঝাইছে। কিন্তু গোটা তিনেক আম দাও, এটা যে কোনো থেকে আমি কি র্যান্ডমলি পিক করার মতন সম্ভাবনা, আমি যখন ম্যাথে পড়াবো তখন জিনিসটা আরো ভালো বুঝবেন। তো র্যান্ডমলি পিক, তো এটা গোটা তিনেক আম দাও, এটা একটা অনির্দিষ্টতা প্রকাশ করছে। আরো এক্সাম্পল আমরা দেখি, খানা দিয়েও এরকম নির্দিষ্ট অনির্দিষ্ট দুই ধরনের হয়। তারপর কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়, যেমন আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। তো টাক টুক টুকুটো, যেমন পোয়া টাক দুধ দাও, বা সবটুকু ওষুধই খেয়ে ফেলো, এই ধরনের নির্দিষ্টতা বুঝাতে, কিংবা পোয়া টাক দুধ দাও, এই ধরনের অনির্দিষ্টতা বুঝাতে এই পদাশ্রিত নির্দেশক গুলো আপনারা ইউজ হতে দেখবেন। তো এখানে আরো অনেক এক্সাম্পল আছে, আমি সবকিছু গো থ্রু করতেছি না, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি একটা এক্সাম্পল বলি, যেমন মনে করেন ছোঁয়া ছোঁয়া ওটি লজ্জাবতী লতা। এখানে পদাশ্রুতি নির্দেশক কোনটা? পদাশ্রুতি নির্দেশক কিন্তু এই যে ওটি, এই যে টি আছে, টি বলা জিনিসটা ওটি, এই ওটি কিন্তু এখানের পদাশ্রিত নির্দেশক। তো মোটামুটি আমরা এই পর্যন্তই বাংলাটা রাখতে চাচ্ছি। রেকর্ড